আজকে আমরা করব কমপ্লিমেন্টেশন টেস্ট। যেমন বলেছিলাম আমার আগের ভিডিওতে বেনজারের যখন তোমরা ভিডিও নাম্বার 1 দেখেছিলে তখন বলেছিলাম যে বেনজার দুটো কাজ করেছে। একটা কাজ ছিল রিকম্বিনেশন, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানিয়েছি, অবশ্যই সেই ভিডিওটা তোমরা আগে ওয়াচ করবে। এরপরে আজকে আমরা যাব দ্বিতীয় কাজ। এই দ্বিতীয় কাজটার নাম হচ্ছে কমপ্লিমেন্টেশন টেস্ট। এবং এই কমপ্লিমেন্টেশন টেস্ট, এই যে শব্দটা বলা হলো, এটা কেন করা হয়েছিল? করা হয়েছিল টু টেস্ট অ্যালিল। এই অ্যালিল বস্তুটা কি? প্রথমে আগে একটু জানি যে অ্যালিল কাকে বলে। অ্যালিল ইজ দ্য ডিফারেন্ট ফর্ম অফ আ সেম জিন ইজ কল্ড অ্যাজ অ্যালিল। তাহলে অ্যালিল মানে হলো একই জিনের দুটো ডিফারেন্ট ভার্সন। তাহলে একই জিনের বিভিন্ন রকমের রূপকে আমরা এখন থেকে অ্যালিল বলবো। এই টেস্টটা প্রথম করে দেখালেন এডওয়ার্ড লিউইস 1942-তে। কিন্তু এই টেস্টটাকে পরবর্তীকালে খুব বিখ্যাত করে দিলেন স্যামুয়েল বেনজার। সেটা আমরা বেনজারের গল্পের পড়তে গিয়ে এটাকে এসেছে যে বেনজার এই টেস্টটাকে সোজা বাংলা কথায় বললে ধার নিয়ে আরেকটা নতুন মডেল করলেন। কিন্তু মডেলটা খুব বাজারে হিট হয়ে গেল। পরবর্তীকালে যখন মডেল হিট হলো তখন এই টেস্টটা নিয়ে আলোচনা হলো। আমরা আগে প্রথমে টেস্টটা দেখবো, এবং এই টেস্টটা কিন্তু করা হয়েছিল ড্রোসোফিলার আই কালারের উপর। তো ড্রোসোফিলার আই কালারের একটা ছবিও আমরা দেখবো এই টেস্টটা পড়া হয়ে যাওয়ার পর। তো আগে আমরা টেস্টটা বোঝার চেষ্টা করি। এই কমপ্লিমেন্টেশন টেস্টকে অনেকে ডাকেন সিস ট্রান্স টেস্ট বলে। তাহলে সিস আর ট্রান্স এই শব্দগুলো ভীষণই কমন আমাদের কাছে, স্কুল থেকে হয়তো শুনে আসছি। সিস মানে হলো যখনই কোনো একটা পার্টিকুলার ক্রোমোসোমে যদি আমরা মিউটেশনকে দেখি, মিউটেশন যদি পাশাপাশি অ্যারেঞ্জ করা থাকে তাহলে হচ্ছে সিস। যদি মিউটেশনটা দুটো অপোজিট ক্রোমোসোমের ডিএনএ এর মধ্যে থাকে তখন তার নাম ট্রান্স। এখন আমরা সিসটাকে দুটো পার্টে ভাগও করে নিয়েছি, ট্রান্সটাকেও দুটো পার্টে ভাগ করেছি। তাহলে এইরকম একটা চেকার বোর্ড আমরা এখন এই মুহূর্তে পড়তে যাচ্ছি। একদম আমি যেখানটায় আমার ইয়েটা দেখাবো তুমি সেই জায়গাটায় দেখবে যে আমি কোথায় বোর্ডটাকে হাইলাইট করছি। প্রথম কথা, মিউটেশন ইন দ্য সেম জিন, মানে এখানে একটা জিন নিয়েছো, একটাই জিন নিয়েছো, তাতে মিউটেশনস করেছো, পাশাপাশি করেছো বলে তুমি নাম দিয়েছো সিস। ভালো কথা। আবার তুমি ওই গল্পটাই ওই কন্ডিশনটা মেনটেন করেছো, সেম ইয়ের মধ্যে মানে সিসের কন্ডিশনটা মেনটেন করেছো, কিন্তু মিউটেশনটা দুটো ডিফারেন্ট জিনে করেছো। দেখো লিখেছি জিন 1 জিন 2, এখানে কিন্তু 1 2 লিখিনি, এখানে একটাই জিন পাশাপাশি মিউটেশন হয়েছে। দেখো প্রথমে আগে এই কথাটা বোঝা দরকার। এই কথাটা বোঝা দরকার যে জিনের মধ্যে আমি একটা জিনে দুটো মিউটেশন করব নাকি দুটো ডিফারেন্ট জিনে একটা একটা করে মিউটেশন করব, সেটা কিন্তু আগে ভালো করে বোঝার চেষ্টা করো। একই জিনে পাশাপাশি মিউটেশন, দুটো ডিফারেন্ট জিন সেম ডিএনএ এর উপর, তুমি সেম ক্রোমোসোম বলতে পারো, সেম ডিএনএ বা ক্রোমোসোমের উপর, তাতে আলাদা আলাদা জিনের মিউটেশন। তাহলে অবভিয়াসলি এইটাও সিস এটাও সিস, কিন্তু এইটা সেম জিন এইটা ডিফারেন্ট জিন। দেখো এই ব্যাপারটা পরিষ্কার হচ্ছে কিনা। তাহলে সেম জিনে সিস, ডিফারেন্ট জিনে সিস। দেখো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে আমরা উল্টো দিকে যদি ডিএনএটাকে দেখি সেখানে দেখবো ওয়াইল্ড টাইপ, এরও উল্টো দিকে দেখবো ওয়াইল্ড টাইপ। এবার যদি আমরা পলিপেপটাইড সিনথেসিস কি হবে এখান থেকে দেখি, তাহলে এখান থেকে দেখা যাবে একটা ডিফেক্টিভ পলিপেপটাইড হলো, তার এগেইনস্ট একটা ওয়াইল্ড পলিপেপটাইড হলো। এখন এই ওয়াইল্ড পলিপেপটাইড ডমিনেন্ট অ্যান্ড দিস ইজ দ্য রিসেসিভ পলিপেপটাইড। তাহলে সোজা বাংলা কথায় মিউটেশনস গুলো রিসেসিভ, তার উল্টো দিকের ওয়াইল্ড টাইপ পলিপেপটাইড তাহলে তাকে সাপ্রেস করে দেবে। তাহলে অবভিয়াসলি এই যে পলিপেপটাইডটা, যেটা দুপাশেই তুমি কাটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ডিফেক্টিভ পলিপেপটাইড, তাকে সাপ্রেস করলো কে? এই ওয়াইল্ড টাইপ পেপটাইডটা। তাহলে আলটিমেটলি ও যদি সাপ্রেস করে দেয় আমি এখানে ওয়াইল্ড ফেনোটাইপ দেখতে পাবো। সেম ঘটনাটাই কিন্তু ঘটছে এই নিচে, যেখানে দুটো ডিফারেন্ট জিনে তুমি সিস করেছো। দেখো এখান থেকেও একটা পলিপেপটাইড ডিফেক্টিভ, এখান থেকে একটা ডিফেক্টিভ পলিপেপটাইড আসছে। ঠিক তার উল্টো দিকের একদম জিনটা থেকে ঠিক উল্টো দিকের আর একটা ক্রোমোসোম বলো, আর একটা ডিএনএ বলো, সেখান থেকে আসছে ওয়াইল্ড, সেখান থেকেও আসছে ওয়াইল্ড। তাহলে এই ওয়াইল্ডটা এই পেপটাইডটাকে, এই ওয়াইল্ডটা এই পেপটাইডকে সাপ্রেস করে দিচ্ছে, যার ফলে আমি টোটালিটিতে দেখতে পাচ্ছি ওয়াইল্ড ফেনোটাইপ আসছে। তাহলে গল্প কি দাঁড়ালো?
গল্প দাঁড়ালো যে এরা একে কমপ্লিমেন্ট করতে পারছে। কমপ্লিমেন্ট ব্যাপারটা পরিপূরক, কমপ্লিমেন্ট মানে একে অপরকে চাপা দিচ্ছে। তাহলে এই কমপ্লিমেন্টটা এখানেও হচ্ছে, কমপ্লিমেন্টটা এখানেও হচ্ছে, কিন্তু তাতে আমি বুঝতে পারছি না যে মিউটেশনটা একটা জিনের মধ্যে দুটো নাকি দুটো ডিফারেন্ট জিনে দুটো, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তাহলে সিসের অ্যারেঞ্জমেন্টে যেহেতু আমি দুটোতেই ওয়াইল্ড পাচ্ছি, আমি কিন্তু বুঝতেই পারছি না মিউটেশন ইন দ্য সেম জিন নাকি মিউটেশন ইন দ্য ডিফারেন্ট জিন। তো এইটা করার জন্য আমাকে ট্রান্সের কনফিগারেশনে যেতে হচ্ছে, মানে না হলে সিসটা যদি বুঝে যেতাম তাহলে ট্রান্সে যাওয়ার দরকারই ছিল না। তাহলে ট্রান্স কনফিগারেশনটা একবার বুঝে নিয়ে আগে সেম কন্ডিশন রেখেছি, দেখো মিউটেশন ইন দ্য সেম জিন বাট ট্রান্স কনফিগারেশন। এখানে একটা মিউটেশন করেছি, তার উল্টো দিকের ডিএনএ তে আর একটা মিউটেশন করেছি, কিন্তু একই জিনে করেছি, পাশাপাশি করিনি। পাশাপাশি করিনি, উল্টো দিকের ক্রোমোসোমে বা উল্টো দিকের ডিএনএ তে করেছি। তাহলে মিউটেশন ইন দ্য সেম জিন কিন্তু, বাট কি কন্ডিশন? ইন ট্রান্স কন্ডিশন। তাহলে ট্রান্স কন্ডিশনে আমরা মিউটেশন করেছি, আবার সেই রিসেসিভ মিউটেশন M1 M2 দিয়েছি। তাহলে অবভিয়াসলি পাশের এই জায়গাগুলো ফিল আপ করা যাবে, প্লাস প্লাস দিয়েছি বটে। কিন্তু ভাবো যদি এখান থেকে একটা পেপটাইড তুমি বানাতে বা তৈরি যখন হবে তখন এই পেপটাইডটা ডিফেক্টিভ, এখন এই পেপটাইডটাও তো ডিফেক্টিভ, তাহলে কি কেউ কাউকে কমপ্লিমেন্ট করতে পারবে এইটার মতন? এখানে যেমন একটা ওয়াইল্ড ছিল, ও কমপ্লিমেন্ট করতে পেরেছিল, কিন্তু এখানে কেউ কমপ্লিমেন্ট করে ওয়াইল্ড ফেনোটাইপ আনতে পেরেছে? না, পারেনি, বিকজ কেউ কাউকে কমপ্লিমেন্ট করতে পারলো না, কারণ দুজনেই কিন্তু ডিফেক্টিভ পলিপেপটাইড। তো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড অ্যাজ মিউট্যান্ট। এবার এই মিউট্যান্ট যদি হয় তাহলে তারা কি করলো? কমপ্লিমেন্ট করলো না ফেল টু কমপ্লিমেন্ট হলো? তারা অবশ্যই করে ফেল টু কমপ্লিমেন্ট হলো। দেখো এখান থেকে একটা গল্প উঠে আসবে। তাহলে যখন কোনো দুটো ডিফারেন্ট মিউটেশন তারা যদি কমপ্লিমেন্ট করতে না পারে তাহলেই কিন্তু তারা অ্যালিল, তাহলেই তারা মিউটেশন ইন দ্য সেম জিন হচ্ছে। আমি একটু পরে একটা ফর্মুলা লিখে দেবো, কোনো অসুবিধা হবে না তোমাদের। যাই হোক, তো সোজা বাংলা কথা এখন বুঝতে পারলাম, ট্রান্স কনফিগারেশনে যদি আমি এরকম মিউটেশন গুলোকে উল্টো দিকে ডিএনএ তে রাখি, আমি মিউট্যান্ট ফেনোটাইপ পেয়েছি, বাট মিউটেশন ইন ডিফারেন্ট জিনস করেছি বা ট্রান্স কনফিগারেশন দিয়েছি। এই কন্ডিশনটাই মেনটেন করেছিলাম, এখানে সিস দিয়েছিলাম, এখানে ট্রান্স দিয়েছি। পাশাপাশি তুমি কন্ট্রাস্ট করে দেখে নিতে পারো পুরো বোর্ডটা। তাহলে এইখানে যেই মুহূর্তে তুমি একটা মিউটেশন করলে উল্টো দিকের ডিএনএ তে আরো একটা মিউটেশন করেছো, বাট অন্য জিনে, অন্য জিনে জিন নাম্বার 2 তে করেছি, আর প্রথমটা করেছি জিন নাম্বার 1 এ। তাহলে কি গল্প আসছে দেখো তো ভালো করে। এখান থেকে একটা পলিপেপটাইড বেরোলো ডিফেক্টিভ, বাট উল্টো দিকে ওর যে হোমোলোগাসটা ছিল সেখান থেকে কিন্তু ওয়াইল্ড বেরোচ্ছে। তাহলে ওয়াইল্ডটা এসে এই ডিফেক্টিভটাকে সাপ্রেস করে দেবে না, যেমন তুমি আগেরটা দেখেছিলে, কারণ মিউটেশনস গুলো সবাই বলেছে রিসেসিভ। তাহলে ওয়াইল্ড এখানে ওয়াইল্ড পলিপেপটাইডটা বা নরমাল পলিপেপটাইডটা মিউট্যান্টটাকে সাপ্রেস করলো। আবার এইখানের যেটা মিউট্যান্ট করেছিলাম 2 নম্বর জিন, তার পলিপেপটাইড ডিফেক্টিভ, কিন্তু তার হোমোলোগাসটা সেটা কিন্তু আবার ওয়াইল্ড, তাহলে ও তো ওকে সাপ্রেস করে দিল। তাহলে আলটিমেটলি আমরা মিলিঝুলি করে পুরো এফেক্টটা ওয়াইল্ড দেখলাম। তাহলে ওয়াইল্ড দেখলাম যখন, তখন তুমি কি বললে? মিউটেশন ইন টু মানে 2, এখানে 2 ডিফারেন্ট জিনস। কিন্তু এখানে কি দেখেছিলাম? মিউটেশন ইন দ্য সেম জিন। তাহলে দেখো ট্রান্স কনফিগারেশনে তুমি তাকে ডিসক্রিমিনেট করতে পেরেছো। ইউ ক্যান ডিসক্রিমিনেট যে হু আর অ্যালিল অ্যান্ড হু আর নট। তাহলে অ্যালিল কখন হলো? যখন তারা ফেল টু কমপ্লিমেন্ট করলো। আর অ্যালিল কখন হলো না? যখন তারা কমপ্লিমেন্ট করে গেল। তাহলে কমপ্লিমেন্ট যদি করে যায় তাহলে কি দেখতে পাবো? ওয়াইল্ড ফেনোটাইপ। আর যদি কমপ্লিমেন্ট করে না যায় তাহলে কি পাবো আমরা? মিউট্যান্ট ফেনোটাইপ। মিউট্যান্ট ফেনোটাইপ হলে তারা কি হবে? অলওয়েজ অ্যালিল। আর যদি কমপ্লিমেন্ট করে যায়, যদি ওয়াইল্ড ফেনোটাইপ আসে ট্রান্স কনফিগারেশনে, তাহলে তাকে আমরা কি পাবো? তাকে আমরা সবসময় বলবো তারা ডিফারেন্ট অ্যালিল, মিউটেশন ইন দ্য ডিফারেন্ট জিনস। তাহলে আশা করি বোর্ডটা একটু ভালো করে চেয়ে নাও। এই বোর্ডটার উপরই সবকিছু করা হয়েছে। একে তুমি সিস ট্রান্স টেস্ট বা কমপ্লিমেন্টেশন টেস্ট বলে ডাকতে পারো। এটা আলাদা করে একটা পরীক্ষাতে আসে যে কমপ্লিমেন্টেশন টেস্টটা কি, কমপ্লিমেন্টেশন টেস্টটা কি করে করা হয়েছিল, তার পুরো এই বোর্ডটা ডেসক্রাইব করে দেবে, টেস্টটা হয়ে যাবে। আমি তারপরেও তোমাকে দুটো ফর্মুলা লিখে দিচ্ছি। কেউ কেউ আজকের যুগে কমপ্লিমেন্টেশন টেস্টকে সিস ট্রান্স বলতে চাইছে না। কেন চাইছে না?
তুই তো দেখলে যে সিস ট্রান্স টেস্টটা করে মিউটেশন ইন দ্য সেম জিন নাকি ডিফারেন্ট জিন এটা আলাদা করা যাচ্ছে না, দুটোতেই তো ওয়াইল্ড আসছে। তাহলে আলাদা করা যাচ্ছে কোন পোর্শনটা দিয়ে? আলাদা করা যাচ্ছে ট্রান্স পোর্শনটা দিয়ে। তাহলে কি তুমি চাইবে কমপ্লিমেন্টেশন টেস্ট মানে সিস ট্রান্স টেস্ট বলতে? আমি তো চাইবো না, আমি চাইবো কমপ্লিমেন্টেশন টেস্ট অর ট্রান্স টেস্ট। তাহলে কমপ্লিমেন্টেশন টেস্টকে তুমি ট্রান্স টেস্টও বলতে পারো আজকের যুগে দাঁড়িয়ে। কিন্তু যেহেতু ওই এডওয়ার্ড লুইসের সময় থেকে গল্পটা ট্র্যাডিশনালি ক্লাসিক্যালি সবাই বলে এসেছে সিস ট্রান্স টেস্ট, এবং বেনজারও সেইটা দিয়েই একটা কনসেপ্ট তৈরি করে ফেলেছিলেন, তার নাম সিস্ট্রন, যেটা আজকে রিভিল হবে তোমার ভিডিওতে। তো সেই সিস্ট্রন বলতে গেলে তোমাকে এই সিস আর ট্রান্স শব্দ দুটো রাখতে হবে। তো আদারওয়াইজ পুরো গল্পটা শুধুমাত্র কমপ্লিমেন্টেশন টেস্ট বললেই ঝামেলাটা চুকে যাচ্ছে। তাহলে আমরা যখন অ্যালিলের কথা ভাববো, আমরা যখন অ্যালিল কিনা টেস্ট করতে যাব দুজনকে, তখন অবশ্যই করে আমরা এই কমপ্লিমেন্টেশন টেস্টটা করব। তো কমপ্লিমেন্টেশন টেস্ট এতক্ষণ ধরে যে টেস্টটা বুঝে এলাম, সেই টেস্টটা যদি একদম ফর্মুলেশন করি বা ইনফারেন্স ড্র করি, তাহলে আমরা কেমন করতাম? ঠিক যতটুকু বোর্ডে লিখেছি দেখো, অতটুকু করলে তুমি পুরো কমপ্লিমেন্টেশন টেস্টটাকে একদম ফর্মুলায় ফেলে দেবে। একদম সেই ফর্মুলাটা আমরা দেখাতে যাচ্ছি। দেখো তো, প্রথম কথা তুমি দেখলে আমাদের টেস্টটার নাম বারবার করে বলছি, সিস ট্রান্সে আমার আপত্তি আছে। টেস্টটার নাম কি হওয়া উচিত ছিল? ট্রান্স টেস্ট। সেটা আমরা ট্রান্স হেটেরোজাইগোটকেই রেকগনাইজ করেছি। সিসটা অ্যাজ এ আমি কন্ট্রোল রেখেছিলাম, রাদার আমি কেন, লুইসে রেখেছিলেন। তো যাই হোক, তো ট্রান্স হেটেরোজাইগোট নিয়েছিলাম, কিন্তু মিউট্যান্ট ফেনোটাইপ পেয়েছিলাম। হ্যাঁ কি না মনে পড়ছে? বোর্ডের দিকে একদম আপার রাইট যেটা ছিল, আপার রাইট কি করেছিলাম? ট্রান্স হেটেরোজাইগোট মিউট্যান্ট ফেনোটাইপ। এই মিউট্যান্ট ফেনোটাইপটা হলে আমি বলেছিলাম ফেল টু কমপ্লিমেন্ট হচ্ছে, কেউ কাউকে কমপ্লিমেন্ট করতে পারছে না, তাহলে তো ওয়াইল্ড টাইপ ন্যাচারালি আসবে না। তাহলে এসেছে কি? মিউট্যান্ট ফেনোটাইপ এসেছে, ওই জন্য মিউট্যান্ট ফেনোটাইপ এসেছে। আর এই মিউট্যান্ট ফেনোটাইপ যদি আসে, তখন আমরা তাকে কি বলবো? অ্যালিল বলে রাখবো। তখন দুটো জিন, আবার ভালো করে বোঝো, দুটো ডিফারেন্ট জিন কিন্তু একই প্রোটিন প্রোডাক্ট তৈরি করে একটু ডিফারেন্ট ফর্মে, তার নামই তো অ্যালিল। সেই জন্য আমরা কি করেছিলাম দেখো, ওপর নিচের জিনগুলোকে তুমি যখন দেখবে, বোর্ডটাকে আরেকবার ভালো করে ভাববে, আপার রাইটে কি আমি এঁকেছিলাম, মনে পড়ছে? আপার রাইট। তাহলে আপার রাইটে এঁকেছিলাম যে তারা মিউট্যান্ট ফেনোটাইপ দিয়েছিল, ফেল টু কমপ্লিমেন্ট করেছিল অ্যালিল। পরীক্ষা হলে ভুলে গেছি, তাও মাঝে মাঝে হয়ে যায়। তুই শুধু এটুকু মনে রাখো তো, মিউটেশন ইন্টু মিউটেশন ইজ ইকুয়াল টু মিউটেশন। চলো, মিউটেশন ইন্টু মিউটেশন ইজ ইকুয়াল টু মিউটেশন। দ্যাট ইজ কোন জায়গায় ওয়াইল্ড নেই, সব এম এম এম। কি বলবো? এম 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 মানে হলো অ্যালিল। তাহলে আমার আগে ফর্মুলা চলে এসছে, এম 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 ইকুয়ালস টু অ্যালিল। বাট ওই ব্যাপারটাই, ট্রান্স হেটেরোজাইগোট, মিউট্যান্টের বদলে ওয়াইল্ড ফেনোটাইপ, নন অ্যালিলিক। নন অ্যালিলিক হতে গেলে ওয়াইল্ড ফেনোটাইপ, তাহলে এখানে কমপ্লিমেন্টেশন হচ্ছে। তাহলে এখানে তুমি আরেকটা অ্যাড করে নাও, সেট করে অ্যাড করে নাও, যে এখানে তুমি ওয়াইল্ড ফেনোটাইপ মানে কমপ্লিমেন্টেশন হচ্ছে। কমপ্লিমেন্টেশন হচ্ছে, তাহলে কমপ্লিমেন্টেশন হচ্ছে মানে কি বলবো? নন অ্যালিলিক। কমপ্লিমেন্টেশন হচ্ছে না, কি বলবো? অ্যালিলিক। তাহলে কমপ্লিমেন্টেশন যদি হয় তাহলে তারা নন অ্যালিলিক। তার মানে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ছোট্ট করে ফর্মুলা, আগেটা ছিল এম এম ইজ ইকুয়াল টু এম, এখানের গল্প মিউটেশন ইন্টু মিউটেশন ইজ ইকুয়াল টু ওয়াইল্ড। এম এম ডাব্লিউ মানে মিউটেশন ইন্টু মিউটেশন ইজ ইকুয়াল টু ওয়াইল্ড। তারা হয়ে যাবে কি? নন অ্যালিলিক। তারা অন্য জিন, তারা সেম জিনের দুটো ভার্সন নয়, তারা একদম কমপ্লিটলি অন্য জিন। যেমন তোদের ছবি দেখাচ্ছি, এই ছবিটা দেখো, ভালো করে দেখো। এই ছবিটা নিয়ে কাজকর্ম করা হলো, ড্রোসোফিলার চোখের কথা বলেছিলাম যে লুইস কিভাবে কাজ করছিলেন ড্রোসোফিলার চোখের কথা। সেই চোখে দেখো এখানে সিনাবার ছবিটা থাকবে, ছবিটা দেখবে, সিনাবার আর স্কারলেট আর সিনাবার 2 তিনটে মিউটেশন আছে। দেখো তো চোখগুলো সব কমলা লাগছে কি, তো অরেঞ্জিশ লাগছে কি? কারেক্ট, অরেঞ্জ লাগছে। এবার দেখো তো দুটো অরেঞ্জ চোখের ড্রোসোফিলাকে তুমি ক্রস করেছো, নাম দিয়েছো সিনাবার অ্যান্ড সিনাবার 2। দেখো তো তার ছানাপোনাগুলো কি হয়েছে? ছানাপোনাগুলো সব কটাই কিন্তু এই কমলা চোখই ছানাপোনা হয়েছে। দ্যাট ইজ মিউটেশন ইন্টু মিউটেশন ইজ ইকুয়াল টু মিউটেশন। তাহলে কি বলবে? সিনাবার আর সিনাবার 2 একে অপরের অ্যালিল না অ্যালিল নয়? কোশ্চেনটা তোমার জন্য রইল, তুমি উত্তর নিশ্চয়ই দেবে অ্যালিলই হবে। কিন্তু তুমি যদি সিনাবারের সঙ্গে স্কারলেট কে করো, দেখো তো দুটোই কমলা চোখ, দুটোই কমলা চোখ, কিন্তু কমলা চোখটা অন্য জিনের প্রোটিন বেরিয়ে হচ্ছে। তাহলে সিনাবার
অ্যান্ড স্কারলেট দ্যাট ইজ অলসো মিউটেশন ইনটু মিউটেশন, কিন্তু ওয়াইল্ড হয়ে গেল বিকজ চোখটা দেখো লাল হয়ে গেল, কমলা রইল না। তাহলে তুমি কি বলবে? আবার তোমার জন্য প্রশ্ন, মিউটেশন ইনটু মিউটেশন ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে? ওয়াইল্ড টাইপ চোখ হয়ে গেছে। তাহলে কি বুঝবো? স্কারলেট আর সিনাবার দুটো ডিফারেন্ট জিন, বাট ফেনোটাইপিক গল্পটা একই দেখায়। তাহলে দুটো ডিফারেন্ট মিউটেশন, দুটো ডিফারেন্ট জিনের মিউটেশন, নাকি দুটো মিউটেশন একই জিনের মিউটেশন? দেখো তো এই কমপ্লিমেন্টেশন টেস্ট থেকে বুঝতে পারছো কিনা আজকে? আমি চ্যালেঞ্জ রইলাম, যদি বুঝতে না পারো তো কমেন্ট সেকশনে লিখবে যে স্যার বুঝতে পারলাম না, আপনি কি বললেন, আমি তোমাকে আনসার দেওয়ার জন্য রেডি থাকবো। যেমন বলছিলাম যে কমপ্লিমেন্টেশন টেস্টটা এডওয়ার্ড লিউইস করলেন, কিন্তু বেনজার তাকে আরো বিখ্যাত করে দিলেন। তো সুতরাং আমরা এখন এবার পড়বো অ্যাজ বেনজার পারফর্মড। কি পারফর্ম করলেন? কমপ্লিমেন্টেশন টেস্ট। মডেল কি ছিল? সেই T4 ব্যাকটেরিওফাজ, আগের ভিডিও তুমি দেখে নিয়েছো। কি মডেল, কি জিন ছিল? R2 লোকাস। সবাই আমরা জানি R2 লোকাস কি, T4 কেন। যারা জানো না এখনো তারা নিশ্চয়ই করে অবশ্যই করে আগের ভিডিওটা দেখে তারপরে ভিডিও এসো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল, একবার ক্লিক করে দেখে নিন। ফাইন, তাহলে আমরা এবার যাই একটা, আমরা T4 ফাজকে দেখতে পাচ্ছি বোর্ডে। দেখো আমি একটা T4 ফাজের খুব খারাপ সংস্করণ এঁকেছি, ছবি একদম আঁকতে পারি না, এঁকেছি। তাও R+, মানে হচ্ছে এরা ওয়াইল্ড। তো ওয়াইল্ডের মধ্যে বেনজার দেখছিলেন যে কি করে একটা K12 ল্যামডার মধ্যে, K12 ল্যামডাকে আগেবার বলে এসেছিলাম নন পারমিসিভ বা ইমপারমিসিভ হোস্ট, যার মধ্যে কেবলমাত্র ওয়াইল্ডরাই ইনফেক্ট করতে পারে, কোনো মিউট্যান্ট পারে না। তো উনি দেখছিলেন ওর মধ্যে লাইসিস হতে গেলে কি লাগে। দেখলেন R2 লোকাসের ভেতর দুটো আলাদা আলাদা সাব লোকাস আছে। এই সাব লোকাস ব্যাপারটা কি? সাব লোকাস ব্যাপারটাই তো খুঁজতে চাইছিলেন বেনজার। দেখলেন যে দুটো ডিফারেন্ট জায়গা থেকে, ধরা যাক একটা A একটা B, সেখান থেকে দুটো পলিপেপটাইড নামছে। এই পলিপেপটাইড গুলো এসে একটা AB এনজাইম বানাচ্ছে, যে AB এনজাইমটা হলে লাইসিস হচ্ছে ব্যাকটেরিয়ার সেলটার এবং ভাইরাসগুলো বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে, যেমন লাইটিং সাইকেলে হয়। তো সেই রেসপেক্টে এবার বেনজার কি করলেন, একটা K12 ল্যামডার মধ্যে একটা ওয়াইল্ডকে দিলেন, দিয়ে দেখলেন লাইসিস হচ্ছে কিনা। যদি লাইসিস হয়ে যায় তাহলে গল্পটা কি আসছে, যে তারা ওয়াইল্ড। খুব ভালো কথা। এবার উনি মিউটেশন ইনডিউস করলেন, পুরো গল্পটাই কিন্তু মিউটেশনের উপরই করা। মিউটেশন ইনডিউস কিভাবে করলেন তাও একটু পড়ে যাই। মিউটেশন ইনডিউস করলেন একটা A লোকাসের মধ্যে, A লোকাসের মধ্যে একটা মিউটেশন ইনডিউস করলেন। তাহলে আমরা তুমি নাম দিতেই পারো যে R2A1 একটা জায়গায় করলেন, B লোকাসটা নরমালি রেখে দিলেন, ভালো কথা। তাহলে একটা মিউট্যান্ট স্ট্রেন হলো। আমরা সুবিধার জন্য এটাকে 1 নম্বর বলে রাখলাম, 1 নম্বর মিউট্যান্ট স্ট্রেন বলে রাখলাম। আবার একটা উনি মিউটেশন করলেন, দেখো ওই একই লোকাসে মিউটেশন করলেন, একটু ডান দিক ঘেঁষে করলেন। তাহলে মিউটেশনটাকে উনি নাম দিলেন R2। এরকম এর অসংখ্য ভার্সন করেছেন, আমরা সিম্পলিফাই করার জন্য বললাম R2A2, যেহেতু A লোকাসের মধ্যেই করেছেন। এবং B লোকাসটাকে নরমালি রাখলেন, আমাদের সুবিধার জন্য একে 2 নম্বর বললাম। 3 নম্বর আরেকটা মিউটেশন করলেন, অবভিয়াসলি B রিজিয়নে করলেন, এবং তুমি নাকে নাম দিলে R2B, নাম দিলে R2B নাম দিলে। এবার এই লোকাসটা ভালো আছে, R2B কে কেটে দিলেন। তাহলে আমরা সুবিধার জন্য 3 নম্বর বললাম। তাহলে 3টে মিউট্যান্ট স্ট্রেনের ব্যাকটেরিওফাজ। এবার প্রথমে আগে দেখে নিতে হবে, এখানে একটা কথা বলা দরকার যে কমপ্লিমেন্টেশন টেস্টের না কিছু লিমিটেশনস আছে। তার মধ্যে প্রথম লিমিটেশনসটা মোটামুটি সবাই বুঝতে পারবে, যে দেখো যে মিউটেশনগুলো নিয়ে আমরা কাজকর্ম করছি বা ওনারা কাজকর্ম করেছিলেন সবকটা ছিল রিসেসিভ মিউটেশন, কেউ ডমিনেন্ট ছিল না। তাহলে প্রথম কথা, মিউটেশনটা কি রিসেসিভ নাকি মিউটেশনটা ডমিনেন্ট, এটা দেখার জন্য উনি একটা ছোট্ট কাজ করলেন। সেই ছোট্ট কাজটা কি? ছোট্ট কাজটা ছিল একটা K12 ল্যামডাকে নিলেন। K12 ল্যামডা কে জন্মাতে পারে K12 ল্যামডার মধ্যে? R+। তাহলে অবভিয়াসলি তাতে উনি একটা R+ দিলেন, তার সঙ্গে মিউটেশন দিলেন 1 or 2 or 3, আমাদের এই 1 2 3 দিলেন। কিন্তু দেখলেন লাইসিস হচ্ছে, আর K12 ল্যামডাটা ফেটে যাচ্ছে, লাইসিস হচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে? ওয়াইল্ড বেরোচ্ছে। আমরা একটু আগে কি গল্প দেখে এসেছি? আমরা অবশ্যই করে দেখে এসেছি যে A যদি ডমিনেন্ট হয় এবং এরা যদি রিসেসিভ হয়, তাহলে অবভিয়াসলি ডমিনেন্টটাই বাইরের দিকে তার ফেনোটাইপটা দেখাবে।
তাহলে এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে প্রমাণ হলো 1 নম্বর এইটা, অথবা 2 নম্বর এইটা, অথবা 3 নম্বর এইটা, তিনজনই রিসেসিভ মিউটেশন। ফাইন, এবার আমরা রিসেসিভ মিউটেশন গুলোকে নিয়ে কাজকর্ম করতে যাব যেভাবে বেনজার বললেন। এরপরেও আমি অবশ্যই করে বেনজারের অরিজিনাল ছবিটাও তোমাকে দেখাবো, যে বেনজার যেমন ভাবে ছবিটা এঁকেছিলেন সেই ছবিটা উনি কিভাবে এঁকেছিলেন। আমি তার একটা ছোট ভার্সন আঁকছি, কারণ পরীক্ষার সময় আমাদের তো সময় থাকে না, খুব চটপট করে ছবি এঁকে এক্সপ্লেন করতে হয়, তো দ্যাটস ওয়াই আমি সেরকমই ছবি আঁকবো যেটা তুমি পরীক্ষা হলে করতে পারো। চলো ডাইরেক্টলি যাবো ছবিতে। কি বলছে এগুলো একটু মুছে দিলাম সুবিধার জন্য, ছবিটা যাতে বুঝতে পারো তুমি। এই পার্টটা রইল, এই পার্টটা রইল। আমাদের কাছে ফর্মুলা হচ্ছে লাইসিস হতে গেলে আমার লাগবে এবি প্রোটিন, শুধু এটুকু জেনে রাখো, আর কিচ্ছু জানতে হবে না। এবার তুমি চলে এসো, একটা K12 ল্যামডাকে নাও, ব্যাকটেরিয়া K12 ল্যামডা, তার মধ্যে তুমি ভালো করে দেখো 1 নম্বরকে দাও আর 2 নম্বরকে দাও। 1 নম্বরের সঙ্গে 2 নম্বর দিয়েছো, দ্যাট মিন্স এটা একটা মিউটেশন, এটা একটা মিউটেশন। মিউটেশন ইনটু মিউটেশন ইজ ইকুয়াল টু মিউটেশন যদি হয় তাহলে কি বুঝবো? মিউটেশন ইন দা সেম জিন। মনে পড়ছে সেই কমপ্লিমেন্টেশন টেস্ট, মনে পড়ছে সেই আপার রাইট, আবার সেই ছবিটা আপার রাইট মনে হচ্ছে। চলো দেখা যাক। তাহলে দেখো 1 নম্বরের মধ্যে আমার কি ছিল? 1 নম্বরের মধ্যে আমার কাট ছিল এই পাশটায়, নাম কি দিয়েছিলে? R2A1। 2 নম্বরের মধ্যে কাট ছিল কোথায়? ওই রিজিয়নই ছিল, বাট একটু ডান দিকে ঘেঁচে ছিল, R2A2। তাহলে আলটিমেটলি এখান থেকে কি ফেটে বেরোবে? তুমি কি এখান থেকে এ আর বি দুটো পলিপেপটাইড পাবে? এ তো খারাপ, বিটাই তো খালি ভালো, এ আর বি পাবো কি করে? তাহলে অবশ্যই করে কি হচ্ছে? কোনো লাইসিস হচ্ছে না, নো লাইসিস। তাহলে এই ফর্মুলা বলছে নো লাইসিস, শব্দের অর্থ মিউট্যান্ট। তাহলে মিউট্যান্ট ইনটু মিউট্যান্ট ইজ ইকুয়াল টু মিউট্যান্ট। তাহলে কি বুঝবো? মিউটেশন ইন দা সেম জিন। দেখো সেম জিনের মধ্যে মিউটেশন হয়েছে, কিন্তু একটু এদিক ওদিক হয়েছে, তাহলে তারা কেমন? আমাদের ভাষায় অ্যালিলিক। চলো এই টেস্টটা আর একটা জায়গায় করি। এখানে তুমি 1 আর 2 দিয়ে কাজটা করলে বটে, আমি এবার এখানে 1 আর 2 দেবো না। এটা আমার কাছে প্রথম টেস্ট হলো, যেখান থেকে কি বুঝলাম? 1 নম্বর আর 2 নম্বর মিউটেশনটা সেম লোকাসে বা সেম সাব লোকাসে করে ফেলেছিলাম। খুব ভালো কথা। চলো তো তাহলে আরেকটা খেলা খেলে দিই। আবার একটা K12 ল্যামডা নাও, চলো K12 ল্যামডা, তার মধ্যে এবার তুমি 2 নম্বরকে দাও, এবার 3 নম্বরকে দাও। দেখো তো 2 নম্বর আর 3 নম্বরকে ভালো করে ছিঁড়ে দেখো, 2 নম্বর আর 3 নম্বর। চলো আমি আঁকি। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে একটু এ রিজিয়নের মধ্যেই কাট, আমাদের গল্পের নাম হচ্ছে R2A2। ভালো করে দেখো। কিন্তু এবার ধরো তুমি 3 নম্বরে গেছো, 3 নম্বর তাহলে কাটটা কোথায় হয়েছে? দেখো এক্সক্লুসিভলি বি এর মধ্যে হয়েছে, আমাদের গল্প হচ্ছে R2B। এবার তুমি নিজেই বলো পেপটাইডটা বেরোবে কি বেরোবে না? মানে এ আর বি পাবো কি? দেখো তো এখানে এ ডিফেক্টিভ, কিন্তু এর বিটা তো ভালো, প্রথমটা। এর আবার এ ভালো বাট বি ডিফেক্টিভ, তো আলটিমেটলি আমি একটা এ একটা বি ভালো পাচ্ছি কি? হ্যাঁ পাচ্ছি তো, পাচ্ছি তো, পাচ্ছি তো। তাহলে অবভিয়াসলি কি হবে? এখানে কি দেখতে পাবো? লাইসিস। মানে কি? মানে আমাদের ভাষায় ওয়াইল্ড। তাহলে আবার মিউটেশন ইনটু মিউটেশন ইজ ইকুয়াল টু ওয়াইল্ড। তাহলে মানে কি হলো? মিউটেশন ইনটু মিউটেশন ইজ ইকুয়াল টু, যদি ওয়াইল্ড হয় তাহলে মিউটেশন ইন টু ডিফারেন্ট জিনস। তাহলে মিউটেশন দুটো ডিফারেন্ট জিনে উনি করে ফেললেন। তাহলে কমপ্লিমেন্টেশনটা কি হলো? কমপ্লিমেন্টেশন হয়ে গিয়ে ওয়াইল্ড হয়ে গেল। এখানে কি হয়েছিল? কমপ্লিমেন্টটা ফেল করে গেছিল। দেখো বি পেয়েছিলাম, এ আর বি কি দুজনকে পেয়েছিলাম, এ আর বি হলো তবে না কমপ্লিমেন্টেশন হবে। তাহলে এখানে কিন্তু কমপ্লিমেন্ট হলো, এখানে কিন্তু কমপ্লিমেন্ট হলো না। তাহলে হলো না মানে তারা সেম জিন, হলো মানে তারা ডিফারেন্ট জিন। ক্লিয়ার? তুই যে বলে আরেকটা খেলা যেতেই পারে, অবশ্যই লিগের মতন খেলা 1 2 3 আছে। আমি 1 এর সঙ্গে 2 কে খেলিয়েছি, 2 এর সঙ্গে 3 কে খেলিয়েছি, নিশ্চয়ই একটা খেলা 1 এর সঙ্গে 3ও তো হওয়া উচিত, হওয়া উচিত না? চলো না একবার খেলে আসি। তাহলে এটা ছিল আমার 2 নম্বর, এইবারই খেলবো। তাহলে খেলতে যাচ্ছি 3 নম্বর খেলা,
যেখানে তুমি কার সঙ্গে কাকে খেলাচ্ছ অবশ্যই করে 1 এর সঙ্গে 3, তুমি নিজেই বলতে পারবে, কিচ্ছু করতে হবে না। 1 নম্বর তোমার কাছে একটু এইখানে কাটা ছিল, তুমি নাম দিয়েছিলে R2A1, হ্যাঁ কি না? দেখো তো 3 নম্বর খেলছি 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 3 নম্বরে কি গল্প আছে দেখো তো, 3 নম্বরে কি আছে? অবশ্যই করে R2B। এখান থেকে AB পাচ্ছি, কি বলছি? এই তো এটা কাটা, বিটা তো ভালো, এই তো বিটা কাটা, এটা তো ভালো, তাহলে কি হবে? তুমি বলো। ওয়াইল্ড তো, তাহলে লাইসিস হবে তো। তাহলে লাইসিস হলো K12 ল্যামডার মধ্যে, লাইসিস হলো ইজিক্যাল টু ওয়াইল্ড। তুমি কি বললে? মিউটেশন ইন 2 ডিফারেন্ট জিনস, রাদার এখান থেকে মিউটেশন ইন 2 ডিফারেন্ট জিনস, তার মানে দুটো আলাদা জিন তারা কমপ্লিমেন্ট করলো, তার ফলে ওয়াইল্ড হলো। তাহলে এখান থেকে সবকিছু নিয়ে একটা কথা বেরিয়ে এলো কি, ভালো করে ভেবে দেখো। তুমি বোর্ডটার দিকে তাকাও, হয়তো তোমার লাগছে নোংরা, হয়তো প্রচুর বোর্ডটা ময়লা হয়ে গেছে, প্রচুর লিখে ফেলেছেন, হ্যাঁ তা না, ক্লিননেস দরকার নেই। তুমি খালি দেখো যে বোর্ডটা বুঝতে পারছো কিনা, তুমি তোমার খাতায় রাফ ওয়ার্কটা করো এবং দেখো এখান থেকে একটা শব্দ বেরোলো কি, যে শব্দটা মিউটেশন গুলোকে স্টাডি করে আমরা বুঝতে পারলাম কি আলটিমেটলি যে এর মধ্যে দুটো জিন ছিল। খুব ভালো করে দেখো, জিন এ আর জিন বি ছিল। কি দিয়ে বুঝলাম? কমপ্লিমেন্টেশন টেস্টটার নাম কি ছিল? সিস ট্রান্স টেস্ট, মানে অ্যাকর্ডিং টু দ্য লিউইস অ্যান্ড দ্য বেনজার সিস ট্রান্স টেস্ট ছিল। তাহলে যদি সিস ট্রান্স টেস্ট দিয়ে জায়গাটা বুঝতে পারি, তাহলে জায়গাটার নাম কি হওয়া উচিত? সিস্ট্রন। তাহলে জন্ম নিল নতুন টার্মের, তার নাম হলো সিস্ট্রন। তাহলে সিস্ট্রন এই শব্দটার মানে কি? সিস আর ট্রান্স টেস্ট দিয়ে বুঝতে পারলাম এমন একটা জায়গা যারা একটা কমপ্লিট পলিপেপটাইড বানাতে পারে আজকের যুগে, যাকে আমরা কি নামে ডাকি? জিন। তাহলে জিনের নাম সিস্ট্রন, বেনজার করে গেলেন কি টেস্টের মাধ্যমে? কমপ্লিমেন্টেশন টেস্টের মাধ্যমে, যেটা করে গেছিলেন কে? 1942 তে এডওয়ার্ড লিউইস। তাহলে এডওয়ার্ড লিউইস কি করলেন? কমপ্লিমেন্টেশন টেস্ট, তাকে বিখ্যাত কে করে দিলেন? স্যামুয়েল বেনজার। তো আলটিমেটলি গিয়ে দেখা গেল সিস্ট্রনের জন্ম হয়ে গেল। তাহলে সিস্ট্রন ইজ দ্য জিন অর সিস্ট্রন মানেই হলো অ্যালিল। চলো তাহলে পুরো গল্পটা টেক হোম মেসেজ কি আমার কাছে? টেক হোম মেসেজ হচ্ছে আমরা পড়ে ফেললাম সিস্ট্রন কনসেপ্ট। এই কনসেপ্টটা ধীরে ধীরে বিল্ড হচ্ছিল। এই কনসেপ্ট বানালেন কে? স্যামুয়েল বেনজার, অবশ্যই করে নমস্য বিজ্ঞানী। এবং এই স্যামুয়েল বেনজার কাকে একটু ধার নিলেন কাজটা? অবশ্যই করে লিউইসের কাজ ধার নিলেন, কমপ্লিমেন্টেশন, কিন্তু প্রুভ করলেন R2 লোকাসের ভেতর রিজিয়ন যাকে আপনি নাম দিলেন সিস্ট্রন। তাহলে কেউ যদি এখন আমায় প্রশ্ন করে R2 লোকাসের কটা সিস্ট্রন, তোমার উত্তর আমার উত্তর একই থাকবে, দুটো সিস্ট্রন মিলেমিশে আলটিমেটলি একটা পলিপেপটাইড বানালো। দুটো পলিপেপটাইড মিলে একটা কমপ্লিমেন্ট করলো যার নাম এবি পলিপেপটাইড, আমরা এখানে নাম দিয়েছি। তো ব্যাকটেরিয়াটাকে ফাটিয়ে বেরিয়ে যাবে K12 ল্যামডা যদি হয়, কারণ ও ওয়াইল্ড টাইপকে ঢুকতে পারে। তাহলে দেখো তো 3টে টার্ম, আগের ভিডিও 2টো টার্ম বলে এসেছি, মিউটন অ্যান্ড দ্য রেকন। এই ভিডিওয়ে বললাম সিস্ট্রন। খুব পরীক্ষায় আসে সিস্ট্রন কাকে বলে, মিউটন কাকে বলে, রেকন কাকে বলে। আশা করি 3টে টার্ম ক্লিয়ার হয়ে গেছে। অল অ্যাবাউট দ্য সিস্ট্রন কনসেপ্ট এই মুহূর্তে তোমার সামনে বোর্ডে আমরা অনেকক্ষণ ধরে কমপ্লিমেন্টেশন টেস্ট অ্যান্ড দ্য সিস্ট্রন কনসেপ্ট বোঝালাম। তো যদি তোমার কাছে এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক বাটনটা প্রেস করো, আর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল আমাদের ওয়েবসাইট এবং দেওয়া রইল ফোন নাম্বার। তোমার যদি মনে হয় তুমি অফলাইন আর অনলাইন দুটো ক্লাসেই জয়েন করতে পারো। এরকম আরো অনেকগুলো ভিডিওর জন্য তুমি আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো যে কিরকম জাতীয় ভিডিও তুমি পছন্দ করছো। থ্যাংক ইউ।